গল্পটি শুরু হয় আরমান আর সালমার বিয়ে দিয়ে। এই বিয়ে দেখে আরমানের মাও খুব খুশি হয়েছিল। সালমা আর আরমানের জন্য এটি এক বিশেষ স্মৃতি হয়ে রইল। এরই মাঝেই বইয়ের কয়েকটি পৃষ্ঠা দেখানো হয়, যেগুলোকে অদ্ভুতভাবে কেউ একজন পড়ছিল। বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এদিকে আমরা সালমার বন্ধু দিকাকেও দেখি। দিকা আর সালমা একই বোর্ডিং স্কুলে একসাথে পড়াশোনা করেছে। এরই পাশে হোসেন কথা বলছিলেন এবং হোসেনই আরমান ও সালমার বিয়ের প্রস্তাব করেছিলেন, কারণ সালমার বাবা মা হোসেনকে এই বিয়ের দায়িত্ব দিয়েছিলেন। হোসেন দিকাকে জিজ্ঞেস করেন সে কবে বিয়ে করবে। ঠিক তখনই সালমা ছবি তুলতে তাদের ডাকতে আসে। এরপর সালমা আর আরমানের ছবি তোলা হয়, যা তাদের কাছে খুব স্পেশাল ছিল। সময় কেটে যায় এবং সালমা এখন গর্ভবতী। সে ফোনে তার আঙ্কেল হোসেনকে জানায় যে সে প্রতিনিয়ত দেখছে অদ্ভুত স্বপ্ন। আর আরমান অতিরিক্ত কাজের কারণে খুব একটা প্রার্থনা করতে পারে না। হোসেন তাকে পবিত্র পানি দেন এবং বলেন যদি কোনো কিছুর দরকার হয় তাকে জানাতে। এই সময় বাথরুমের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। সে গিয়ে দেখে শাওয়ার চালু, অথচ কেউ সেখানে ছিল না। তাই সালমা গিয়ে সেটি বন্ধ করে দেয়। তখনই লক্ষ্য করে এখানে এক বোতল পানিটি হাতে নেওয়ার সাথে সাথে সেটি কালো হয়ে যায় আর ভেতরে পোকা বের হতে থাকে। ভয়ে সালমার হাত থেকে বোতল পড়ে ভেঙে যায়। এমন দৃশ্য দেখে সেও ভয় পেয়ে দরজা বন্ধ করে দিয়ে কাঁপতে থাকে। পেছন থেকে ইন্দ্রি এসে দাঁড়ায়, যাকে দেখে সালমা ভয় পায়। ইন্দ্রি আসলে সালমার বেস্ট ফ্রেন্ড। এখানে আমরা জানতে পারি যে আরমান ও সালমা আরমানের মায়ের বাড়িতে থাকতে যাচ্ছে, কারণ এই পুরো বাড়িতে একা থাকতে সালমার মোটেও ভালো লাগতো না। ইতিমধ্যে সে চাকরিও ছেড়ে দিয়েছে। আসলে চাকরি ছাড়ার আইডিয়াটা আরমানেরই ছিল। সে চায়নি সালমা এই অবস্থায় কাজ করুক। ইন্দ্রি সালমাকে জিনিসপত্র গোছাতে সাহায্য করে। পরে আরমানও আসে আর সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু বাড়ির ভেতরে ঘুরতে দেখা যায় একটি কালো ছায়া। এরপর তারা আরমানের মায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে বাড়ির কাজের লোক সুমি তাদের স্বাগত জানায়। আরমানের মা তাদের দেখে খুশি হয়, কারণ এখন তাকে আর একা থাকতে হবে না এবং নাতিরও দেখাশোনা করতে পারবে। বাড়ির ভেতরে সালমা যখন পর্দা সরাচ্ছিল তখন আরমানের মা তাকে থামিয়ে দেয়, কারণ পাশের প্রতিবেশীরা নাকি সবসময় উকিঝুঁকি করে। এরপর আরমান এসে সালমানকে তাদের রুম দেখাতে নিয়ে যায়। সে আশা করে এখানে সালমা ও তার সন্তান ভালো থাকবে এবং সালমার দুঃস্বপ্ন বন্ধ হবে। ঠিক তখন ইন্দ্রি আসে এবং জানায় আরমানের মা তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আরমান ইন্দ্রিকে পৌঁছে দিতে যায়। এদিকে সালমা প্রার্থনা করছিল। তখনই পেছন থেকে আরমান এসে বলে সে ঘুমোতে যাচ্ছে। প্রার্থনা শেষে সালমা জানতে চায় সে কি আজ নামাজ পড়েছে, কিন্তু তখন দেখতে পায় ঘরে তো কেউ নেই। তাহলে একটু আগে আরমান যে এলো। এই সময় আরমান দরজা দিয়ে ভেতরে ঢোকে। এই ঘটনাটি দেখে সালমা খুব ভয় পেয়ে যায়, কারণ একটু আগে যদি আরমান বাড়িতে এসে থাকে তাহলে সে এখন কোথা থেকে আসলো। বিষয়টি তার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। তাই আরমানকে অনুরোধ করে একসাথে নামাজ পড়তে। আরমান তাকে আশ্বস্ত করে যে কিছু হবে না, কিন্তু টিভির স্ক্রিনে দেখা যায় ঘরে একটা কালো ছায়া ঘুরছে। এরপর রাতে আরমান সালমার সাথে নামাজ পড়ে। সেদিন রাতেই আবহাওয়া খারাপ হয়ে যায়। মধ্যরাতে সালমার ঘুম ভাঙে। সে দেখে ছাদ থেকে রক্ত টপটপ করে তার পেটে পড়ছে। ভয়ে কাঁপতে কাঁপতে যখন সে চোখ খোলে তখন কিছুই দেখতে পায় না, কিন্তু অদ্ভুতভাবে তার গায়ের চাদর ফুলে উঠছিল। মনে হচ্ছিল তার পেটের ওপরে কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে চাদরের ভেতরে তাকাতেই দেখে এক শয়তানি আত্মা তার পেটে বসে আছে। এটা দেখে সে ভয় পায় আর তার ঘুম ভেঙে যায়। এ সময় আরমান তাকে শান্ত করে। পরের দিন সালমান সবাইকে জানায় হোসেন তার জন্য প্রার্থনা করতে চান, কিন্তু আরমানের মা এতে খুশি হননি, কারণ এর মানে প্রতিবেশীদের ডাকতে হবে যাদের তিনি চিনতেন না। তখন আরমান মাকে বোঝায় এতে লোকজন জানতে পারবে যে তারা খুব দ্রুত বাবা মা হতে চলেছে। পরের দিন বাড়িতে প্রার্থনা করা হয়। আশেপাশের লোকেরাও আসে। সেখানকার দুই মহিলা বিষয়টি অদ্ভুত মনে করে। এদিকে সোমিয়া এসে সালমাকে বলে আরমানের মায়ের শরীর ভালো নেই, তাই সে তার কাছে যাচ্ছে। সবাই প্রার্থনা করছিল। হঠাৎ লাইট ফ্লিকার করে
এবং অদ্ভুতভাবে আবহাওয়া খারাপ হয়ে যায়। এই সময় আরমানের মা বাইরে গিয়ে বাগানে ভিজে যাওয়া ফার্নিচার তুলতে থাকে। সবাই মিলে তাকে সাহায্য করে। পরে হোসেন, আরমান ও সালমাকে দোয়া দিয়ে চলে যায়। এরপর পাশের বাড়ির মহিলা দিয়া সালমার সঙ্গে দেখা করতে আসে। সে সালমাকে সাবধানে থাকতে বলে, কিন্তু তখনই আরমানের মা বিরক্তি প্রকাশ করে, কারণ বৃষ্টিতে তার ফার্নিচার নষ্ট হয়ে গেছে। সে সালমাকে বলে আর যেন প্রতিবেশীদের না ডাকা হয়। পরদিন সালমা যখন আরমানের জন্য সিদ্ধ খাবার রান্না করে, তখন আরমানের মা অবাক হয় আর জিজ্ঞাসা করে আরমানের জন্য সেদ্ধ খাবার কেন তৈরি করা হচ্ছে। সালমা বোঝায় যাতে তার কোল্ড স্টোর না বাড়ে। এই সময় সালমা শুনে যে আরমানের মা বলছে অল্প কিছুদিন বিয়ে হয়েছে আর এখনই আমার ছেলেকে নিয়ন্ত্রণ করছে, অথচ এমন কিছুই সে বলেনি। এরপর তিনি নিজের ছেলের জন্য পছন্দের খাবার তৈরি করতে শুরু করে। সালমাও তাকে সাহায্য করছিল। এ সময় সালমা আবার শুনে তিনি বলছেন কেন সালমা তাকে সাহায্য করছে, সে তো আরমানকে এই খাবার খেতেই দেবে না। এটা শুনে সালমার মন খারাপ হয়ে যায়। বাস্তবে কিন্তু আরমানের মা এমন কিছুই বলেনি। যাই হোক, খাবার তৈরি হয়ে গেলে সালমা খাবার নিয়ে আরমানের অফিসে যায়। সেখানে গিয়েই দেখে এক মডেল তার স্বামীর কেবিন থেকে বেরিয়ে আসছে। সালমান যখন ভেতরে ঢোকে তখন দেখে আরমান ক্লায়েন্টদের কারণে খুব টেনশনে ছিল। তবে সালমার আনা খাবার খেয়ে আরমান খুব খুশি হয়। এরপর সালমা অফিসে কাজ করা ইন্দ্রির সাথে কথা বলে। সালমা বলে আরমানের মায়ের সাথে তার কোনো ভুল বোঝাবুঝি রাখতে চায় না, কিন্তু তার মনে হয় তিনি কিছু লুকোচ্ছেন। ইন্দ্রি তাকে বোঝায় বাচ্চা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সালমা বাড়িতে নিজের একটি ছোট্ট খেলনাঘর রং করছিল। ছবি তোলার সময় সে পাথর ছোড়ার শব্দ পায়, ভাবে বাইরে সুমি আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। শব্দ এবার ওপর দিক থেকে আসে। সালমা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর কিছু একটা দেখে। ভয় পেয়ে সে নিচে পড়লে একটি ফুলদানি ভেঙে যায়। শব্দ শুনে আরমানের মা ছুটে আসে। সালমা তাকে বিষয়টি খুলে বললে আরমানের মা তাকে বোঝান হয়তো ওপরে কোনো ইঁদুর ছিল। ঠিক সে সময় দিকা আসে, যে সালমার কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল। সেখানে সে সালমার আঙুলের চোট দেখে ব্যান্ডেজ করতে যাচ্ছিল। তখনই আরমান এসে যায় এবং দিকার সাথে দেখা হওয়ার পর দিকা সেখান থেকে চলে যায়। দিকাকে দেখে আরমান সালমাকে বলে যে দিকা তার প্রতি একটু বেশি খেয়াল রাখছে কি, কিন্তু সালমা তাকে বোঝায় যে দিকা তার ব্যবসায় সাহায্য করছে। এরপর রাতে আরমান ওপরে গিয়ে চেক করছে, কেননা সালমা বলেছিল সে সেখানে কোন এক শয়তানি আত্মার মতো কিছু একটা দেখেছে। কিন্তু আরমান সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। তবে সে এক ধরনের ফিসফিস শব্দ শুনতে পায় এবং সালমাকে বলে হয়তো ওপরে কোনো ইঁদুর আছে, যার ওষুধ সে কালকে নিয়ে আসবে। পরের দিন দেখি আরমান নাস্তা না করে চলে যায় এবং সালমা মাটিতে একটি কানের দুল পরে থাকতে দেখে। সে এই বিষয়টি নিয়ে ভাবছিল, তখনই দেওয়া আসে। দেওয়া জানায় তার পরিবারের লোকেরা কিছু রান্না করেছে, কিন্তু সে একা শেষ করতে পারবে না, তাই সে সালমার সাথে ভাগাভাগি করতে এসেছে। সালমার সেই খাবার খুবই ভালো লাগে, কারণ আরমান আর সে দুজনেই মশলাদার খাবার খুব পছন্দ করে। তখন দেওয়া তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায় এবং জানায় যে সে কাছেই থাকে। এরপর সালমা আরমানের মায়ের খাবারের বদলে দিয়ার দেয়া খাবার প্যাক করতে বলে। এই সময় সালমা সুমিকে জিজ্ঞাসা করে এখানে থাকতে গিয়ে সে কখনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। সুমি বলে এমন অনুভব হওয়া স্বাভাবিক, কারণ আরমানের মা যখন গর্ভবতী ছিল তখন সেও এই রকম অনুভব করত, তাই প্রার্থনা করলে সবকিছু ঠিক হয়ে যাবে। সালমা বোর্ডিং স্কুলে গিয়ে হাসানের সাথে দেখা করতে যাবে, তাই সে সুমিকে দিয়ে খাবার প্যাক করিয়ে এরপর নিজের বাথরুমে যায়। সালমা ওই কানের দুল নিয়ে খুব চিন্তা করছিল। আয়নায় নিজের মুখ ভালো করে দেখে, যেন তার হীনমন্যতা তৈরি হচ্ছিল। আর আরমান তাকে যেন পছন্দ করে, তাই সে অনেক মেকআপ করতে শুরু করে। এরপর সে আরমানের মাকে জানিয়ে যায় যে আরমানের জন্য লাঞ্চ প্যাক করে রেখেছে। বোর্ডিং স্কুলে পৌঁছে সালমা হাসানকে সবকিছু জানে যে সে প্রতিনিয়ত অদ্ভুত কিছু অনুভব করছে, কিন্তু এর কারণ জানে না এবং আরমানকে বলতে পারছি না যে, কারণ এমনিতে আরমান তার বিজনেস নিয়ে অনেক বেশি চিন্তায় আছে। তখন হাসান তাকে বোঝায় নতুন বিয়েতে সমস্যা হয়, এমনকি সালমা গর্ভবতী, তাই যা হচ্ছে তা আরমানকে বলা উচিত। এখানে আমরা দেখি সালমা তার বাবা মাকে খুব মিস করছে। এরপর যখন হাসান খাবারের ডিব্বা খোলে
তখন খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল এবং তাতে পোকা ছিল। একই সময়ে অফিসে আরমানও তার লাঞ্চে পোকা দেখতে পায়। এটা দেখে দুজনে অবাক হয়ে যায়, কিন্তু সালমা খুব রেগে যায়, কারণ সে সেই খাবার আগেই খেয়েছে এবং তখন একেবারেই ঠিক ছিল। সালমার মনে হয় কেউ খাবারের টিফিনটি বদলে দিয়েছে। এখন আরমান এই সবকিছু তাকে ভুলে যেতে বলে, কিন্তু সালমার রাগে সেখান থেকে চলে যায়। একদিকে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলোতে সে অনেক বিরক্ত ছিল, আর ওপর থেকে পাও এই কানের দুল তাকে আরও একা অনুভব করাচ্ছিল। সালমা আবার মেকআপ করছে, আর অন্যদিকে আরমানের মা আরমানকে বোঝাচ্ছে যে যদি তার মনে কোনো কথা থাকে তবে সে আর সালমা বসে কথা বলুক। সে চায় না যে তার ছেলে তার মতো হোক, যে সব কথা বলে চেপে রাখে। এই সময়ে সে অদ্ভুত পৃষ্ঠার লেখাগুলো জলজল করতে শুরু করে। এদিকে সালমা ভেতর থেকে আরমানের কণ্ঠস্বর শুনতে পায়, যে কোনো একটা মহিলার সাথে কথা বলছে। বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। ঠিক তখন সুমি আসে, যে আবর্জনা ফেলতে যাচ্ছিল। সুমি জানায় আরমান ভেতরে আছে। সুমি যখন আবর্জনা ফেলছিল তখন রাস্তার পাশের লাইটটি নিভু নিভু হতে শুরু করে, আর ফেরার সময় লাইট একাই ঠিক হয়ে যায়। তখনই সুমি তার পেছনে কিছু একটা অনুভব করে। দেখে সেই ছায়া ক্রমেই বড় হচ্ছিল। এটা দেখে সে ভয়ে পালিয়ে যায়। সেই রাতে সালমা দেখে আরমান ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার ফোনের নোটিফিকেশন আসছিল। তখন সালমার মনে হয় আরমানের জীবনে অন্য কোনো নারী আছে। সে আরমানের ফোন চেক করতে চায়, কিন্তু আরমান তাকে বাধা দেয় এবং বলে এগুলো কাজের মেসেজ। এই সময় সালমা আরমানের কাছে আসার চেষ্টা করে, কিন্তু আরমান তাকে এড়িয়ে যায়। তখন সালমার মনে হতে থাকে যে আরমান তাকে আর পছন্দ করে না, তাই সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সালমা হাসানের দেওয়া পানি বাড়ির কোনায় রেখে দেয়, কিন্তু সুমি আরমানের মাকে বলে যে হয়তো সালমার সাথে যা ঘটছে তা সত্যি। তখন আরমানের মা বলে সে খুঁজে বের করবে এই দেয়া আসলে কে, অর্থাৎ যে সালমাকে খাবার দিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি সালমা আবার ওপর থেকে শব্দ শুনতে পাচ্ছে এবং ঘরের দেয়াল ফাটতে শুরু করে। হঠাৎ সবকিছু ভাঙচুর হয়ে যায়, কিন্তু আসলে কিছু হয়নি। এটা দেখে সালমা এত ভয় পায় যে সরাসরি আরমানকে ফোন করে, যে তখন খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল। তবুও আরমান ফোন রিসিভ করে এবং সালমার সব কথা বলে, কিন্তু আরমান খুশি হয় না, কারণ সে আগেই মিটিংয়ের কথা জানিয়েছিল। এই সময় সেই শয়তান সালমার কণ্ঠে আরমানকে বলে যে সে আরমানের একেবারেই পরোয়া করে না এবং চায় আরমানের প্রজেক্ট ব্যর্থ হোক, কিন্তু ফোন তো আগেই কেটে গিয়েছিল। এরপর সালমা সাহায্যের জন্য দিকাকে ডাকে। দিকা এসে জিজ্ঞেস করে তার আর আরমানের মধ্যে সব ঠিক আছে কিনা। তখনই আবার ওপর থেকে শব্দ আসে। সালমা দিকাকে তার দেখতে বলে। দিকা ওপরে গেলে হঠাৎ অনেক বাদুড় উড়ে বেরিয়ে আসে। তখন দিকা সালমাকে বাইরে নিয়ে আসে। সে তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সালমা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে অফিসে দেখা যায় আরমান সিগারেট ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার খাওয়ার কথা ভাবছে। তখন এমডি এসে বলে স্ট্রেস নেওয়ার চেয়ে ভালো হলো আরমান যা চায় তাই যেন করে, তবে যদি কিছু শেয়ার করতে চায় তাহলে এমডির সাথে শেয়ার করতে পারে। এখানে আমরা আরমানকে তার বিয়ে নিয়ে চিন্তিত দেখি। অন্যদিকে দেয়া সালমার সাথে দেখা করতে আসে। সালমা তাকে নিজের সমস্যার কথা জানায়। তখন দিয়া বোঝায় যে গর্ভবতী হওয়ার কারণে সে বেশি ইমোশনাল হচ্ছে। দিয়া আরও জানায় যখন সে গর্ভবতী ছিল তখন তার স্বামীও এরকমই ছিল। প্রথমে সে ভেবেছিল স্বামী তাকে পাত্তা দিচ্ছে না তার দোষে, কিন্তু আসলে স্বামীর জীবনে অন্য এক নারী ছিল। এটা শুনে সালমার দুশ্চিন্তা আরও বাড়ে, তাই সে ইন্দ্রিকে ফোন করে জানতে চায় আরমান কতক্ষণ অফিসে থাকবে। তখন জানা যায় কয়েকজন আরমানের সাথে থাকবে, তাই সালমা নিজে সরাসরি অফিসে চলে যায়। সেখানে গিয়ে আবার সেই লাল পোশাকের মহিলাকে দেখে। সালমা তাকে আটকে কথা বলার আগেই সে সেখান থেকে চলে যায়। তখন ইন্দ্রি আসে। সালমা তাকে বলে যে সে আরমান সম্পর্কে সত্যিটা লুকিয়েছে। এ সময় আরমান আসে। সালমার রাগ তার ওপর ফেটে পড়ে। সে ওই মহিলার ব্যাপারে জানতে চায় যে কিছুক্ষণ আগেই আরমানের কেবিন থেকে বেরিয়ে এসেছিল। এ সময় তারা ঝগড়া করতে শুরু করে এবং অফিসে হইচই পড়ে যায়। তাই আরমান সালমাকে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে আরমান সালমাকে জিজ্ঞেস করে সে কি চায়, আরমান চলে যাক নাকি চাকরি ছেড়ে দিক। কিন্তু সালমা শুধু চায় আরমান অজুহাত না বানিয়ে তার কথা মন দিয়ে শুনুক।
আরমান বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে তার জীবনে অন্য কোনো মেয়ে নেই, তবুও তাদের ঝগড়া চলছিল। হঠাৎ সামনে আরেকটি গাড়ি এসে পড়ে। অল্পের জন্য তারা বেঁচে গিয়েছে। সেদিন রাতে আবার সে অদ্ভুত বইয়ের অক্ষরগুলো জ্বলে উঠতে দেখা যায়। তখনই সালমা আয়নায় নিজেকে দেখে, আর নিজেকে অনেক কুৎসিত মনে হচ্ছিল তার। বাইরে শুয়ে থাকা আরমান দেখে যে সালমা যেন তার গলা টিপে ধরেছে। এখানে সালমাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে সালমা অদৃশ্য হয়ে যায়। আসলে গত রাতে তারা আলাদা ঘুমিয়েছিল, আর এই ব্যাপারে আরমানের মা সালমাকে জিজ্ঞাসা করে। আর সালমা মনে করে যেহেতু মা, তাই অবশ্যই ছেলের পক্ষ নেবে। সে তাকে জানায় আরমানের একটি সম্পর্ক চলছে। অন্যদিকে সুমি দিয়ার পেছনে পেছনে গিয়ে তার বাড়ি খুঁজে বের করে, যেটি আসলে অনেক পুরনো ধ্বংসস্তূপের মতো ছিল। সে বাইরে থেকে ভেতরে দেখার চেষ্টা করে, আর সেখানে দেখতে পায় সেই শয়তানি আত্মাটিকে। সে দ্রুত বাড়ি এসে আরমানের মাকে সম্পূর্ণ কিছু জানায়। সে বলে আশেপাশের লোকজন বা গার্ড কেউই দিয়া নামে কাউকে চেনে না। ঠিক তখনই দিয়া তাদের বাড়িতে আসে, যার জন্য সালমা চা বানাতে বলে। আরমানের মা ধীরে ধীরে সেখানে গিয়ে দেখে দিয়া যেখানে বসেছিল সেখানে কেউ নেই। এমন সময় অদ্ভুত একটি কণ্ঠ তাকে বলে সে যেন এসব থেকে দূরে থাকে। এতে সে ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই সুমি আসে। এ সময় তারা লক্ষ্য করে সালমার রাখা পানি কালো হয়ে গেছে। এরপর আরমানের মা দেখে সালমা গ্যাস জ্বালিয়ে চলে গেছে। আরমানের মা সেটি বন্ধ করতে যায়, তখনই আগুন ধরে যায় এবং গরম পানি তার পায়ে পড়ে। সে মারাত্মকভাবে আহত হয়। আরমান যখন বাড়িতে আসে সে বুঝতেই পারছিল না এই ঘটনা ঘটার সময় সুমি আর সালমা কোথায় ছিল। সালমা জানায় তাদের বাড়িতে অতিথি এসেছিল। এটা শুনে আরমান সন্দেহ করে আর বলে অতিথি ছিল না, দিকা এসেছিল। সে ভাবে দিকা আর সালমার মধ্যে কিছু চলছে, ফলে আবার ঝগড়া হয়। আরমানের মা শান্ত থাকতে বলে। এতে সুমির খারাপ লাগে, কারণ রান্নাঘরের দায়িত্ব তার ছিল। এই বিষয়গুলো নিয়ে আরমানের মা পরে আরমানের সাথে কথা বলে, আর রাতে সুমিকে হাসানের বাড়ি থেকে পবিত্র পানি আনতে পাঠায়। সেখানে যাওয়ার সময় রাস্তার মাঝে সেই শয়তান সুমির পেছনে চলে আসে। সুমি আবার সেই কালো ছায়া দেখে এবং শেষে সেই শয়তানকে দেখে ভয়ে রাস্তার মাঝখানে চলে আসে, আর পাশের ধাক্কায় তার মৃত্যু হয়। রাতে হাসান বইয়ের সমাধান খুঁজতে গিয়ে দেখে দুটি পাতা ছেঁড়া। এটাই সেই বই যা শুরুতে দেখা গিয়েছিল। হাসান সেখানে দেখতে পায় জিন, কিন্তু প্রার্থনা করার ফলে সে অদৃশ্য হয়ে যায়। সুমির মৃত্যুর কারণে আরমানের মা খুব ভেঙে পড়ে, কারণ সুমিকে সেই পাঠিয়েছিল, তাই নিজেকে দায়ী মনে করে। সে সালমাকে বলে তার সাথে যা ঘটছে এগুলো সে বিশ্বাস করে। সে আরও জানায় যখনই সে দিয়ার সঙ্গে কথা বলে আসলে সে একা কথা বলে। এটা শুনেই সালমা রেগে যায় আর হাসানের পবিত্র পানি নিয়ে দিয়ার বাড়িতে চলে যায়। দিয়া তাকে আরও উস্কে দেয় আর বলে পরিবারে তার কোনো দরকার নেই। এদিকে বাড়িতে আরমানের মা ঝাড়ু দেওয়ার শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে ঝাড়ুতে রক্ত লেগে আছে, আর এদিকে দিয়ার বাড়িতে সালমার আনা পানি কালো হয়ে যায়। সালমা তখন দিয়ার আসল চেহারা দেখে। সে আসলে একটি জিন। নির্জন এই বাড়িতে জিন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সালমাকে সে শয়তান তাড়া করে, কিন্তু সালমা পালিয়ে আসে। এদিকে বাড়িতে আরমানের মা সুমির লাশ দেখতে পায়, যেটা সাহায্য চাচ্ছিল। ভয়ে সে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। এ সময় সালমা বাড়ি ফিরে আবার জিনকে নানা রূপে দেখে। ভয় পেয়ে সে ইন্দ্রির কাছে সাহায্য চাইতে যায়, কারণ এই মুহূর্তে হাসানের সঙ্গে দেখা করার দরকার ছিল। কিন্তু এখানে সে আরমানের লাইটার পায়। এরপর রুম চেক করতে গিয়ে দেখে আরমান বাথরুম থেকে বের হচ্ছে। এতে সালমা আরও ক্ষেপে যায়, ভাবে ইন্দ্রি আর আরমানের সম্পর্ক আছে। আরমান বোঝায় তার মা তাকে বাড়িতে অচেতন অবস্থায় পেয়েছিল। হাসপাতালে গেলে ইন্দ্রি দেখা করে। সালমা ভুল বুঝছে, কিন্তু সালমা থামছিল না, তাই ইন্দ্রি রেগে যায়। সে বলে আরমান সবসময় সালমার জন্য করেছে, তার জন্য বাড়ি পর্যন্ত বদলেছে। কিন্তু সালমা সবসময় নিজের কথাই ভাবে। এটা শুনে সালমা ইন্দ্রিকে চড় মারে আর আরমানকে বলে যদি সে এতটা স্বার্থপর হয় তবে ডিভোর্স দিয়ে দেখ।
আরমান তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সালমা চলে যায়। সে সরাসরি হাসানের কাছে যায়। হাসান জানায় তাকে পিছু নিয়েছে দাসিন নামের এক জিন, যে দম্পতিদের সম্পর্কের ভাঙন ঘটায়। তখন সালমার বুঝতে বাকি থাকে না, এতদিন যা কিছু ঘটছিল সব ওই জিনের কাজ। হাসান বলে একটি বই চুরি হয়ে গেছে, সেটির সাহায্যে কেউ তাদের সংসার ভাঙতে চাচ্ছে। একমাত্র উপায় প্রার্থনা। এই মধ্যে আরমানও সেখানে আসে। সালমাকে মুক্ত করতে প্রার্থনা শুরু হয়, কিন্তু হঠাৎ সালমার ভেতরে চলে আসে সেই জিন। হাসান লাঠির সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এরপর সালমা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জিন লাঠি ভেঙে হাসানকে আঘাত করে এবং পবিত্র পানি ফেলে দেয়। এরপরে জিন আরমানকে আক্রমণ করে, লম্বা জিভ দিয়ে তার মুখ চাটে আর বলতে থাকে সে এখনো ওই মেয়েকে চায়। হাসান আবার চেষ্টা করে এবং শেষমেশ সালমা মুক্ত হয়। তবে তাদের সন্তানকে তারা বাঁচাতে পারে না। এতে তারা অনেক ভেঙে পড়ে। আরমান সালমাকে বোঝায় এটা খোদার সিদ্ধান্ত, তাই মেনে নিতে হবে। শেষে দেখা যায় সালমা আর আরমান নতুন বাড়ি নেয় এবং প্রার্থনার আয়োজন করে। ইন্দ্রি আসে আর সালমার কাছে ক্ষমা চায়। তাদের মধ্যে আবার বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সবাই একসাথে প্রার্থনা করে। এরই মধ্যে ইন্দ্রির ঋতুস্রাব শুরু হয়। সে দ্রুত বাথরুমে যায়। এই সময় প্রকাশ পায় বইটি চুরি করেছিল ইন্দ্রি। পাতাগুলো সে ছিঁড়েছিল, ইয়ারিংটাও সেই ফেলেছিল। কালো জাদুর পুতুলও সালমার বাক্সে সেই রেখেছিল, আর সেটি নতুন বাড়ির বেসিনের নিচে রেখে দেয়। এখানে ইন্দ্রির আসল রূপ ধরা পড়ে। আসলে তার ভেতরেই রয়েছে সেই শয়তান জিন। অর্থাৎ গল্প এখনো বাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।